আপনি যখন কোনো একটা জিওমেট্রি ড্র করতে যাবেন তখন অনেক সময় অনেক জায়গায় দেখবেন যে আপনার একটা নির্দিষ্ট দূরত্বে আপনাকে একটা সার্কেল বা কোনো একটা লাইন ড্র করা লাগছে। এটার জন্য আপনাকে এডিশনাল কিছু জিওমেট্রি ড্র করে ওই পয়েন্ট আপনাকে আনতে হচ্ছে। তো সেটা যেন আনা না লাগে সেটার জন্য টেম্পোরারি ট্র্যাকিং নামে একটা অপশন আছে। এটা আপনি ইউজ করতে পারেন। তো সেটার মাধ্যমে কিভাবে আপনি কাজ করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ডান দিকে যেই রেক্ট্যাঙ্গেলটা দেখছেন এবং এইটাই আমি পুরোটা ড্র করব। প্রথমে এখানে একটা যে রেক্ট্যাঙ্গেল আছে আমি সেই রেক্ট্যাঙ্গেলটাই আমি ড্র করছি লাইনের মাধ্যমে। আমি অবজেক্ট স্ন্যাপটা ওপেন করে দিচ্ছি। এখানে প্রত্যেক সাইডেই 5 করে আছে। এখন আমি যদি এটার সেন্টার আমি ড্র করতে চাই, এখানে যে সেন্টারটা দেখছেন, মানে সার্কেলটা ড্র করতে গেলে আমার সেন্টারটা দরকার হবে। এই সেন্টারটা আমি বের করতে গেলে আমাকে যেটা করতে হবে, লাইন নিয়ে আমি একটা কাজ করলাম। লাইন এখান থেকে ডান দিকে 1, কারণ এখানে দেখতে পাচ্ছেন যে এখানে 1 পর্যন্ত গিয়েছে। 1 দিয়ে এন্টার, তার নিচে আমি আবার 1 দিয়ে এন্টার। তো দিলে এবার আমি এখানে সেন্টারটা পেয়ে গেছি। এই সেন্টারের মাধ্যমে আমি করতে পারবো। তার মানে আমি এডিশনাল কিছু জিওমেট্রি আমি এখানে ড্র করলাম। তো সেইটা আমি না করে আমি এখন যেটা করব সেটা হলো টেম্পোরারি ট্র্যাকিং। এটা দিয়ে আমি কাজ করব। এটা আমি করতে গেলে আমাকে সার্কেলের জন্য আমি সার্কেলটা ফার্স্টে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাকে যেটা করতে হবে, আমি ডিনামিক ইনপুট যেটা সেটা এনেবল করে রেখে আপনারা বুঝতে পারবেন তাহলে। টিকে দিয়ে এখানে বোঝানো হয় টেম্পোরারি ট্র্যাকিং। টিকে দিয়ে আমি যখন এন্টার দিব তখন সে দেখেন এখানে শো করছে মাউসের এখানে ফার্স্ট ট্র্যাকিং পয়েন্ট। ফার্স্ট ট্র্যাকিং পয়েন্টে আমি যখন এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে সেখানে কিছু দেখাচ্ছে না ঠিকই। ফার্স্ট ট্র্যাকিং পয়েন্টে আমি যেমন অবজেক্ট স্ন্যাপ যেহেতু দেয়া আছে, আমি ডান দিকে রেখে আমি 1 ক্লিক করলাম। করার পরে এবার আমি যদি ডান দিকে যেতে চাই আবার 1 ক্লিক করলাম। করলে দেখেন সে এটা সেন্টারটা 1-এর যে সেন্টার সেই সেন্টার এখানে খুঁজে পেয়েছে। এবার আমি যদি মনে করি এটা আমি অ্যাকসেপ্ট করতে চাই, আর কোনো কিছু ডাটা ইনপুট না করে আমি জাস্ট এন্টার চাপ দেবো। এন্টার চাপ দিলে এখানে আমি দেখেন আমি সার্কেলটা আমি ড্র করতে পারবো। সার্কেলের রেডিয়াস এখানে কত দেওয়া আছে সেটা আমি যেহেতু জানি না, সেহেতু আমাকে এটা জানতে হবে। আমি সার্কেলটা সিলেক্ট করে আমি প্রপার্টি ম্যানেজার বাম দিকে গেলে এখানে দেখুন রেডিয়াস 0.5 দেওয়া আছে। তো এই রেডিয়াসটা আমি এখানে 0.5 এখানে করে দিব। এটার জন্য এটা রেডিয়াস এখন 0.5 হয়ে গেছে। তা আমি এবার নিচেরটা আমি এবার নিয়ে কাজ করব। আমি এক্স্যাক্টলি আগের মতো করেই আমি এটা করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা। এবং এখানে প্রপার্টিস ম্যানেজার যেটা আছে ওখান থেকে রেডিয়াস 0.5 করে দিলাম। তো এভাবে আপনি খুব সহজেই আপনি এই টেম্পোরারি ট্র্যাকিংয়ের মাধ্যমে এই সেম এটাই আপনি তৈরি করতে পারবেন। মাঝখানের যে রেডিয়াসটা সার্কেলটা দেখতে পাচ্ছেন, এটা তৈরি করার ক্ষেত্রে আমি একটু ট্রিক্স অবলম্বন করব। অবজেক্ট স্ন্যাপ যেহেতু আমার অলরেডি ওপেনই আছে, আমি অবজেক্ট স্ন্যাপ অনুসারে আমি সেন্টারে আমি এটা ড্র করে দিয়ে আমি এটা ডিলিট করে দিলাম। তো এইটার মাধ্যমে অনেক সহজেই আপনি টেম্পোরারি ট্র্যাকিং এর মাধ্যমে আপনি ওই এডিশনাল যে জিওমেট্রি, এক কথায় যেটা যে এডিশনাল যে জিওমেট্রি যেটা সেটা আপনাকে ড্র করতে হবে না আপনার এই টেম্পোরারি ট্র্যাকিং যদি আপনি ইউজ করেন। অটোক্যাডের মধ্যে পলিগন টুলের মাধ্যমে আপনি কিভাবে ডিজাইন করবেন সেটা দেখাচ্ছে এখানে। এখানে আপনি দেখেন যে এখানে সামনে কিছু ড্রয়িং আছে, এইগুলো সবই পলিগনের মাধ্যমে করা হয়েছে। পলিগনের মেন থিমটা হলো আপনি যে যতগুলো এজই আপনি অ্যাড করেন না কেন সবগুলো এজ সেম ইকুয়াল হবে এবং প্রত্যেকটার ভার্টেক্স একটা সার্কেল দিয়ে যাবে। তো এটা বোঝার জন্যে বাম দিকে একটা ড্রয়িং দেখেন, সেম ড্রয়িংটা এখানে দেখেন। এখান থেকে আপনারা সবাই বুঝতে পারছেন যে প্রত্যেকটা সার্কেলের থেকে প্রত্যেকটার ভার্টেক্স একটা সার্কেল দিয়েই যাচ্ছে এবং প্রত্যেকটা ইকুয়াল ডিস্টেন্সে থাকবে, যেটা পলিগন টুলস দিয়ে করতে পারবেন। এখানে দেখেন পলিগন টুলের মাধ্যমে আসলে আপনি দুই ধরনের
সার্কেলের মাধ্যমে আপনি এই ড্রয়িংটা করতে পারবেন। একটা হলো ইনস্ক্রাইব, একটা সার্কামস্ক্রাইবড। ইনস্ক্রাইবটা হলো আপনি সেন্টার থেকে যে ভার্টেক্স এইটার যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটার যদি নিয়ে করেন তাহলে সেটা ইনস্ক্রাইব। আর যদি সেন্টার থেকে ভার্টেক্স না, সেন্টার থেকে যদি এস পর্যন্ত ডিস্টেন্স নেন তাহলে সেটা সার্কামস্ক্রাইবড হবে। এখানে নিচে ডেফিনেশন দেওয়া আছে, যদি আপনি ভালো করে দেখলে এটা আরো ক্লিয়ার হবে আপনার। আর এখানে দেখেন দুইটা আমি ড্র করব নিচে সার্কেলের ভিতরে। এখানে আমি প্রথমে ড্রয়িং প্যানেলে যে এখানে দেখতে পাচ্ছেন এখানে পলিগনের ভিতরে এটা দিয়ে আমি অ্যাক্টিভ করলাম, করার পরে দেখেন আমাকে কয়টা এজ দিব সেটা চাচ্ছে। তো এজ এখানে আমি 6 দিচ্ছি কারণ উপরে 6টা আছে। এরপরে সে বলছে আমাকে যে সেন্টার দিতে, আমি সেন্টার দিলাম। এখন আমাকে দিতে হবে এটা ইনস্ক্রাইবড হবে নাকি সার্কামস্ক্রাইবড হবে। যেহেতু এটা এজ টু এজ, উপরে দেখেন যেহেতু এটা এজ টু এজ সেহেতু এটা সার্কামস্ক্রাইবড হবে। এবার আমি সার্কামস্ক্রাইব দিলাম, দেওয়ার পরে আমি যে ডিস্টেন্স যেটা এখানে কত হবে, এখানে দেখেন এস টু এস হলো 12, তার মানে এটা আমি দিব 6 দিলে উপরেরটা নিচেরটা দেখুন দুইটা এখন সেম হয়ে গেছে। আর এই সাইডের যে পলিগনটা দেখতে পাচ্ছেন এটার জন্য আমি দিব এখানে 4টা, যেহেতু আছে আমি 4টা এস দিব। দেওয়ার পরে আমাকে সেন্টার সিলেক্ট করতে হবে। এটা হবে ইনস্ক্রাইব, কারণ এটা হলো সার্কেলটা গেছে ভার্টেক্স দিয়ে গেলে ইনস্ক্রাইব। ইনস্ক্রাইব দেওয়ার পরে আমি অর্থটা অন করে নিচ্ছি, তাহলে এটা সোজা থাকবে। এখানে আমি এখানে দেখুন যে ভার্টেক্স টু ভার্টেক্স যে ডায়া সেটা দেখাচ্ছে 9, তার মানে আমি এখানে দেবো 4.5 দিলে দেখেন উপরেরটা এবং নিচেরটা সেম হয়ে গেল। তো এইভাবে পলিগন টুলের মাধ্যমে আপনি এই টাইপের ড্রাফটিং এর ডিজাইনগুলো আপনি করতে পারবেন। অটোক্যাডের মধ্যে আপনি রেক্ট্যাঙ্গুলার টুলটা দিয়ে আপনি কিভাবে ড্র করবেন সেটা দেখাচ্ছি। এখানে রেক্ট্যাঙ্গুলার টুলটা এখানে পাবেন। এটা এনেবল করার পরে এখানে জাস্ট দুইটা এন্ড আপনি সিলেক্ট করলেই সে রেক্ট্যাঙ্গেলটা তৈরি হয়ে যাবে। দেখুন আমি জাস্ট দুইটা এন্ড সিলেক্ট করলাম, একটা রেক্ট্যাঙ্গুলার তৈরি হয়ে গেল। এখন ডান দিকে যে রেক্ট্যাঙ্গেল দেখছেন এই টাইপের রেক্ট্যাঙ্গেল আমি যদি তৈরি করতে চাই তাহলে আমি রেক্ট্যাঙ্গুলারটা এনেবল করে আমি লোয়ার পয়েন্টে নিয়ে আপার পয়েন্টে আমি যেহেতু জানি না, আমি রাইট বাটন ক্লিক করলে এখানে দেখেন এরিয়া, ডাইমেনশন, রোটেশন এই 3টে সাব অপশন আছে, এবং নিচেও দেখেন এরিয়া, ডাইমেনশনস, রোটেশন সাব অপশন আছে। আমি এখানে ডাইমেনশনসে ক্লিক করলাম, করার পরে আমি লেন্থ দিব, লেন্থ 5 ফিট, আর হাইট যেটা সেটা হলো 9 ফিট। এটা দেওয়ার পরে দেখেন এটা এটা রেডি হয়ে গেছে, কিন্তু আমাকে এখন কোন দিকে, এটা কি ডানে, বামে, নিচে, বা এই ডান দিকে নিচে কোন দিকে আমি প্লেস করব সেটা আমি এটা এখানে প্লেস করব। হুবহু ওই মাপেই এই রেক্ট্যাঙ্গেলটা তৈরি হয়ে গেল। এটা আমি ডাইমেনশন সাব অপশন দিয়ে তৈরি করলাম। এরপরে দেখেন আমি ডান দিকে যেই রেক্ট্যাঙ্গুলারগুলো দেখতে পাচ্ছেন এই রেক্ট্যাঙ্গুলারগুলো যদি আমি তৈরি করতে চাই তো সেটার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে রেক্ট্যাঙ্গুলার সিলেক্ট করলাম। এবার আমি যেই পয়েন্ট থেকে আমি রেক্ট্যাঙ্গেলটা আমি ড্র করতে চাই সেই পয়েন্ট আমি পেয়ে গিয়েছি। এবার এই পয়েন্টে আমি এই পয়েন্টটাকে আমি অ্যাকসেপ্ট করার পরে এবার আমাকে ডাইমেনশন দিতে হবে। আমি এখানে লেন্থটা হলো 1 ফিট 11 ইঞ্চ, এবং উইথ যেটা 2 ফিট 6 ইঞ্চ। এটা দিয়ে আমি এই রেক্ট্যাঙ্গেলটা তৈরি করলাম এইদিকে। এখন আরেকটা রেক্ট্যাঙ্গুলার যখন আমি তৈরি করতে যাব, প্রথম পয়েন্টটা সিলেক্ট করলাম, করার পরে রাইট বাটন, ডাইমেনশন। দেখুন লাস্ট টাইমে আমি যে লেন্থটা দিয়েছিলাম সেই লেন্থটা অটোমেটিকলি সিলেক্টেড, আমি এন্টার দিলাম, আবার উইথও সিলেক্টেড, আবার এন্টার দিলাম। দেওয়ার পরে নিচের দিকে এটা আমার তৈরি হয়ে গেল। এরপরে নিচের দিকে আরও দুইটা রেক্ট্যাঙ্গেলার আছে, সেই দুইটা রেক্ট্যাঙ্গেলার আমি তৈরি করতে গেলে ফার্স্ট পয়েন্ট, তার সিলেক্টেড, তারপরে ডাইমেনশন। এখানে আমি ডাইমেনশন আমি দিব 7 ইঞ্চ, 2.6 2 ফিট 6 ইঞ্চ।
ঠিক আছে, আমি এদিকে দিয়ে আরেকটা তৈরি করলাম। এখন যে রেক্ট্যাঙ্গুলার তৈরি করব এটার জন্য আমার আর ডাইমেনশন দিয়ে দরকার নাই, কারণ দুইটা পয়েন্ট আমি এখানে পাচ্ছি। এরপরে আমি উপরের দিকের যে ডাইমেনশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটার জন্য আমাকে যেটা করতে হবে, ডাইমেনশনের ভিতরে যে প্রথমে লেন্থ যেটা, সেটা 1 feet 11 ইঞ্চ, আর উইথ যেটা সেটা 7 ইঞ্চ। একইভাবে আমি নিচের ডাইমেনশনটাও আমি রেডি করছি। দেখেন আগেরটা সেভ করা আছে, এই জন্য আমাকে আর এন্টার করা লাগলো না। এভাবে আমি ডান দিকে যেটা ছিল বাম দিকে হুবহু সেম ওইটাই করলাম। এখানে আমি টেম্পোরারি ট্র্যাকিং ইউজ করলাম এবং রেক্ট্যাঙ্গুলারটা ডাইমেনশন সাব অপশনের মাধ্যমে করলাম। আমি নর্মালি ডাইমেনশন সাব অপশনের মাধ্যমে করলাম এই কারণে, ডাইমেনশনের মাধ্যমে আপনি অনেক সহজে আপনি করতে পারবেন এবং এটা সবচেয়ে বেশি ইউজ হয়। অটোক্যাডে ইলিপস টুলটা ইউজ করে কিভাবে সহজে আপনি ইলিপস তৈরি করতে পারবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আগের যে সময় যখন পেন্সিল এবং স্কেল, ইলিপসের স্কেল পাওয়া যায় সেটা দিয়ে করা হতো, এখন আসলে এটা অনেক আপডেট হয়ে যাওয়ার কারণে এখন আপনি খুব সহজে একটা ইলিপস তৈরি করতে পারবেন। এখানে দেখেন যে এখানে একটা ইলিপস ড্র করা আছে। এই ইলিপসটার দুইটা এক্সিস, একটা হলো মেজর এক্সিস আর একটা হলো মাইনর এক্সিস। তো ইলিপস কয়েকভাবেই ড্র করা যায়, কি কোন ভাবে ড্র করা যায় সেটা আমি আপনাদেরকে দেখাবো। এখানে দেখেন যে মেজর এক্সিস যেটা মেজর, আমি যদি ইলিপস নর্মালি দুইটা ডাইমেনশন হয়, এটা একটা সার্কেল, এটা জাস্ট একটা সার্কেল, কিন্তু সার্কেলে যেমন আপনি একটা ডাইমেনশন দেন, এখানে আপনাকে দুইটা এক্সিসের ডাইমেনশন দিতে হবে। এখানে দেখেন দুইটা ইলিপস ড্র করা হয়েছে। আমি এই দুইটা ইলিপস নিচে আমি ড্র করে আপনাদেরকে দেখাবো আবার। ইলিপস টুলটা আপনি পাবেন এইখানে। এখানে যদি ড্রপ ডাউনে যান, আপনি 3 রকম ভাবে ইলিপস তৈরি করতে পারবেন, সেটা দেখছেন। আমি প্রথমটা দিয়ে আমি দেখাচ্ছি কিভাবে ইলিপসটা তৈরি করে, এবং আমি নিচে অর্থোগোনাল মোডটা আমি অন করে দিলাম। এখন আমি যদি ইলিপস তৈরি করতে যাই, ফার্স্টে আমাকে একটা সেন্টার সিলেক্ট করতে হবে। সেন্টার সিলেক্ট করার পরে এবার মেজর এক্সিস যেটা, মেজর এক্সিসের রেডিয়াস যেটা, সেটা আমাকে দিতে হবে। উপরে দেখেন মেজর এক্সিসের রেডিয়াস 24 ইঞ্চি, এখানে আমি দেব 12 ইঞ্চি। মেজর এক্সিসের রেডিয়াস পেয়ে গেলাম। আর মাইনর এক্সিসের রেডিয়াস হবে হলো 7 ইঞ্চি। এই দুটা রেডিয়াস দিয়ে আমি উপরের ইলিপসটা খুব সহজেই করে ফেললাম। ইলিপস আরেকভাবে আপনি করতে পারবেন। উপরে এখানে দেখেন এক্সিস অ্যান্ড এন্ড, এক্সিস এবং এন্ডের মাধ্যমে আপনি ইলিপস তৈরি করতে পারবেন। এখানে আইকন থেকে আপনি বুঝতে পারবেন আসলে এখানে যে 3টা পয়েন্ট দিয়েছে, মানে এই 3টা পয়েন্ট আপনাকে ক্লিক করতে হবে। ফার্স্টে আপনাকে এক্সিসের, আপনার মেজর এক্সিসের 2 এন্ডে কতটুকু এন্ডে সেই ইলিপসটা গিয়েছে সেইটুকু আমাকে ড্র করতে হবে। আমি ফার্স্টে পয়েন্টে ক্লিক করলাম, এরপরে আমি 15 ইঞ্চি পর্যন্ত এই ফার্স্ট মেজর এক্সিসে গিয়েছে এই জন্য 15 এক্সিস পর্যন্ত দিয়ে এন্টার দিলাম। এরপরে মাইনাস এক্সিসটা আগের মতোই সেম, এখানে 8 আছে, আমি যেহেতু আমি 4 ইঞ্চি দিব। 4 ইঞ্চি দিয়ে দিলেই উপরে যে ইলিপসটা দেখছেন সেটা ড্র হয়ে গেল। এভাবে দুইভাবে আপনি ইলিপস তৈরি করতে পারেন। আরেকটা ইলিপস আছে, এটা হলো যে ইলিপটিক্যাল আর্ক। এটা ইলিপসই, কিন্তু পুরো ফুল ইলিপস না। তো এই ইলিপসটা তৈরি করবেন কিভাবে দেখেন, আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। এখানে প্রথমে এই ইলিপসটা তৈরি করতে গেলে এখানে দেখেন, এখানে 2টা পয়েন্ট দেখাচ্ছে, কোন 2টা পয়েন্টে আপনি ইলিপসটা করবেন। তো সেটার জন্য আমি ইলিপসটা সিলেক্ট করলাম। প্রথমে আমি একটা সেন্টার নিব, তারপরে ফার্স্ট পয়েন্ট, এবং সাপোজ আমি এই পর্যন্ত দিতে চাই সেকেন্ড পয়েন্ট। ড্রাফটিং ইন্ডাস্ট্রিতে হ্যাচটা মেনলি ইউজ করা হয় 2 কারণে। একটা হলো যে আপনার ভিজুয়ালাইজেশন ইন্টারেস্টটা বাড়ানো হয়, আর আরেকটা হলো আপনি যদি একটা ড্রয়িংয়ের ভিতরে বিভিন্ন টাইপের আপনি ম্যাটেরিয়াল, কোথায় কোন ম্যাটেরিয়াল হবে এটা অ্যাসাইন করতে চান, সেটা আপনি হ্যাচের মাধ্যমে আপনি এটা দেখিয়ে দিতে পারেন, এবং ড্রাফটিংয়ে এটা অনেক বেশি ইউজ করা হয়। আর এই হ্যাচ যে টুলটা, এই টুলটা আপনারা পাবেন বামে, এখানে যে একটা অপশন, এখানে এই হ্যাচ অপশন, এখান থেকে আপনারা এটা পাবেন।
আমি এটা এনেবল করলে এখানে দেখেন যে হ্যাচ ক্রিয়েশন, এখানে নতুন একটা টুলবার আপনারা দেখতে পাচ্ছেন। এটার আন্ডারে বেশ অনেকগুলা আপনারা সেটিংস প্রপার্টিস দেখতে পাচ্ছেন। তো এই সব কিছুর মাধ্যমে আমি এখানে আসলে হ্যাচের কাজটা করব। তো এখানে আমাকে প্রথমে যেটা করতে হবে যে হ্যাচের ক্ষেত্রে আমি হ্যাচ অ্যাক্টিভ করার পরে আমাকে প্রথমে হ্যাচের শেপটা কেমন হবে সেপটা আমাকে সিলেক্ট করতে হবে। আমি যেটা ইউজ করছি অটোক্যাড 2011। তো অটোক্যাড 2011-এ এখানে নিচে অনেকগুলা বিল্ট ইন অনেকগুলা এদের যে শেপ, সেই শেপগুলো এখানে দেয়া আছে। এখানে বিভিন্ন টাইপের শেপ এখানে আপনারা পাবেন। এই আর এখান থেকে আমি এখান থেকে সিলেক্ট করব NC32। এরপরে এর ডান দিকে আছে হলো হ্যাচের বিভিন্ন রকম প্রপার্টি। তো আমি এটা সিলেক্ট করার পরে আমি আগে হ্যাচটা আমি দিব। হ্যাচ আমি যখন কোনো অবজেক্টের উপরে নিব তখন সে একটা ক্লোজ বাউন্ডারি খুঁজবে, যে ক্লোজ বাউন্ডারির ভিতরে সেটা হ্যাচ করতে পারবে। এখানে আমি যখন নিচ্ছি দেখেন এখানে প্রত্যেকটাই ক্লোজ বাউন্ডারিতে এটা যাচ্ছে। আমি একটা ক্লোজ বাউন্ডারিতে এখানে আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এবার আমি এখানে প্রপার্টিজ ম্যানেজার যেটা আছে এখান থেকে আমি হ্যাচটাকে আমি কনফিগার করব। প্রথমে দেখেন হ্যাচের যে সাইজ, এই সাইজটা অনেক ছোট আছে। আমি এখানে চাইলে হ্যাচের সাইজ এখান থেকে আমি ছোট বড় করতে পারবো। আমি হ্যাচের সাইজটা আমি চেঞ্জ করে দিয়েছি। এরপরে এটার অ্যাঙ্গেল আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। অ্যাঙ্গেল দুইভাবে করতে পারবেন। আপনি এখান থেকে ম্যানুয়ালি এইভাবেও করতে পারেন, অথবা আপনি ম্যানুয়ালি ইনপুট দিয়েও এটা হ্যাচটা আপনি করতে পারেন। এরপরে নেক্সট আছে হ্যাচ ট্রান্সপারেন্সি। এটাও অ্যাঙ্গেলের মতোই আপনি ম্যানুয়ালি এবং এভাবে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে আপনি এটা ইনপুট দিতে পারবেন। এখানে আমি 75 দিচ্ছি। এভাবে আমি আমার হ্যাচের যেই প্রপার্টিসটা সেটা আমি সেট হয়ে যাওয়ার পরে আমি এখানে বাইরে কোনো একটা খালি জায়গায় এসে আমি জাস্ট এন্টার ক্লিক করলে আমার হ্যাচটা তৈরি হয়ে গেল। এবার আমি নিচের ভিতরের যে বক্সগুলো দেখতে পাচ্ছেন, এই বক্সগুলোর ভিতরে আমি নতুন আরেকটা হ্যাচ আমি নিব। এটার জন্য আমি অ্যাঙ্গেল যে হ্যাচটা সেই শেপটা আমি সিলেক্ট করছি। করে আমি এইখানে আমি হ্যাচগুলো সিলেক্ট করে দিলাম। দিয়ে এবার আমাকে প্রপার্টিসটা সিলেক্ট করতে হবে। তো প্রপার্টিসে সিলেক্ট করার ক্ষেত্রে আমি আগে যখন লাস্ট যে হ্যাচটা করেছি ওইটার যে প্রপার্টিস আমি নিয়েছিলাম সেই প্রপার্টিসটা এখানে অলরেডি সিলেক্টেড। তো সেই ক্ষেত্রে আমি এখানে এটা একটু ছোট করে দেবো, কারণ এটা অনেক বড় দেখাচ্ছিল। এখন মাচ বেটার। এরপরে এখানে যে অ্যাঙ্গেল দেখতে পাচ্ছেন, অ্যাঙ্গেল আমি ডিফল্টে যেটা আছে সেটাই রাখছি এবং ট্রান্সপারেন্সি এখানে আমি 0 করে দিচ্ছি। দেওয়ার পর আমি বাইরে নিয়ে এটা এন্টার দিলে দেখেন এভাবে আরেকটা হ্যাচ তৈরি হয়ে গেল। এখন এখানে আমি দুইটাই দেখেন যে ট্রান্সপারেন্সি কিন্তু নিচের যেটা মানে এটা দেখতে পাচ্ছেন এটা 75% ছিল, কিন্তু এটা বোঝা যাচ্ছে না এটা ট্রান্সপারেন্ট কিনা। তো সেটার জন্য আমাকে নিচে এই যে বাটনটা দেখতে পাচ্ছেন শো অ্যান্ড হাইড ট্রান্সপারেন্সি বাটন, এটা আমি যদি সিলেক্ট করি তাহলে দেখেন যে এটা শো করছে এটা 75% ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে। এরপরে আমি আরেকটা হ্যাচ আমি নিব। এই হ্যাচটা আমি যেটা করব সেটা হলো দেখেন যে এখানে আমার আলাদা আলাদা বাউন্ডারিতে এটা শো করছে যে আমি কোন জায়গাটুকুতে এটা হ্যাচটা করব। অ্যাকচুয়ালি আমি হ্যাচ যেটা করব সেটা হলো পুরা সার্কেলটার ভিতরে আমি হ্যাচটা করব একবারে, কিন্তু সে শুধুমাত্র ক্লোজ বাউন্ডারি জায়গাগুলো নিচ্ছে। এটার কারণ হলো আমি এতক্ষণ যেটা করেছি সেটা হলো পিকে পয়েন্ট এই সিস্টেমে। এখন আমি পিকে পয়েন্ট এই সিস্টেমে করব না। এখন আমি যেটা করব সিলেক্ট মানে আমি ফার্স্টে আমার একটা বাউন্ডারি সিলেক্ট করে দেবো। এই বাউন্ডারির ভিতরে সে সব জায়গায় হ্যাচ এটা করে ফেলবে। সেটার জন্য আমি সিলেক্টটা নিয়ে প্রথমে আমি বাউন্ডারিটা সিলেক্ট করলাম এবং বাউন্ডারি সিলেক্ট করার পরে দেখেন যে আমার পুরো এরিয়াটার ভিতরে হ্যাচটা তৈরি হয়ে গিয়েছে এবং আমি এখানে একইভাবে আমি এগুলার প্রপার্টি আমি চাইলে চেঞ্জ করতে পারবো। আর আরেকটা কথা সেটা হলো যে এখানে যে দেখেন যে এখানে যে হ্যাচগুলো তৈরি করা হয়েছে এই হ্যাচগুলা অ্যাসোসিয়েট মুড অলরেডি ওপেন করাই থাকে। এটাতে অ্যাসোসিয়েট মুড বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে
এখানে এই ডান দিকে দেখেন, এখানে অ্যাসোসিয়েটিভ মোড মানে হলো আপনি যদি যেখানে হ্যাচ করেছেন যে এরিয়াটাতে সেই বাউন্ডারিটা যদি আপনি চেঞ্জ করেন তাহলে তার সাথে সাথে হ্যাচটা অটোমেটিকলি আপডেট হয়ে যাবে। আমি এখানে যদি এই পয়েন্টটা আমি চেঞ্জ করে এখানে নিয়ে আসি, তাহলে দেখেন যে যেই দুই জায়গায় আমি হ্যাচ করেছিলাম সব জায়গায় হ্যাচ অটোমেটিকলি এটা আপডেট হয়ে গিয়েছে। এবং এটা হওয়ার মানে একমাত্র কারণই হলো এখানে অ্যাসোসিয়েটিভ যেটা বাই ডিফল্টে দেয়া আছে, সেই বাই ডিফল্টে দেওয়ার কারণে এটা অটোমেটিকলি আপডেট হবে। যদি অ্যাসোসিয়েটিভ অটোমেটিকলি দেয়া না থাকে সেক্ষেত্রে আপনার এটা আপডেট হবে না। একটা রিয়েল এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই ড্রয়িং লেআউটটার ক্ষেত্রে এটার বাইরের সাইডে যে ওয়ালগুলোতে আমি যদি হ্যাচ দিতে চাই, এখানে NC31 যেটা, সেটা আমি নিচ্ছি। আমি শুধু ওয়ালগুলা বোঝানোর জন্যে। এবার আমি এন্টার দেওয়ার পরে দেখেন এটা ড্রাইভিং ইন্ডাস্ট্রিতে এটা কত সুন্দরভাবে এখন বোঝা যাচ্ছে যে এগুলো আমি ওয়াল বোঝাচ্ছি এবং এগুলো আমার ভিজুয়ালাইজেশনের জন্য অনেক সুবিধা হচ্ছে। তো হ্যাচ নর্মালি এইসব জায়গায় সবচেয়ে বেশি ইউজ করা হয়। একটা অবজেক্ট যদি আপনি রিপজিশন করতে চান অথবা ডুপ্লিকেট করতে চান, এটার জন্য আপনাকে মুভ এবং কপি কমান্ড এই দুটো আপনাকে ইউজ করতে হবে। এই দুটো কমান্ড আপনারা উপরে এখানে সামনে এখান থেকে পাবেন। এটা হলো মুভ এবং এটা হলো কপি কমান্ড। তো মুভ এবং কপি কমান্ড এই দুইটার মানে ইউজ করার যে ওয়ে দুইটাই সেম, একটাতে জাস্ট মুভ করবো আর একটাতে কপি করব। তো আমি প্রথমে আপনাদেরকে মুভ কিভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। আমি এই সার্কেল যেটা, এটা আমি মুভ করব। এটা করতে গেলে আমাকে প্রথমে মুভ কমান্ডটা আমাকে এনেবল করতে হবে। এরপরে আমি যেটা অবজেক্টটা আমি মুভ করতে চাই সেটা আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে জাস্ট রাইট বাটনটা ক্লিক করলেই আমি যে অবজেক্টটা মুভ করতে চাই সেটা সিলেক্ট হয়ে গেল। এবার আমি কোন পয়েন্ট থেকে মুভ করতে চাই আমাকে বেস পয়েন্টটা সিলেক্ট করে দিতে হবে। বেস পয়েন্ট আমি এখানে সেন্টার নিচ্ছি, সেন্টারটা আমি সিলেক্ট করলাম। করার পরে এখন দেখেন এখানে প্রিভিউতে ইনস্ট্যান্ট প্রিভিউ সেটা এখানে প্রিভিউতে আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি এটা চেঞ্জ করে আমি যদি এই পয়েন্টে এই এন্ড পয়েন্টটা আমি নিয়ে এসে মুভ করতে চাই, এখানে আমি জাস্ট সিলেক্ট করলে এটা এখানে এসে মুভ হয়ে গেল। আমি এটা আপনাদেরকে আবার দেখাচ্ছি। মুভ সিলেক্ট, অবজেক্ট সিলেক্ট, বেস পয়েন্ট সিলেক্ট, এরপরে যেই পয়েন্টটা নিয়ে রাখতে চাই সেই পয়েন্টে। এভাবে আপনি খুব সহজে আপনি মুভ কমান্ডটা করতে পারবেন। এবং কপি কমান্ড জাস্ট মানে হুবহু মুভ কমান্ডের মতোই। কপি কমান্ডটা আমি সিলেক্ট করার পরে আমি যেটা কপি করতে চাই সেই অবজেক্টটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এরপর আমি এই বেস পয়েন্ট যেটা সেটা সিলেক্ট করব। বেস পয়েন্ট সিলেক্ট করার পরে আমি যেই পয়েন্টগুলোতে আমি এটা কপি করতে চাই সেই পয়েন্টগুলোকে আমাকে সিলেক্ট করতে হবে। সব যখন করা হয়ে যাবে রাইট বাটন ক্লিক করে এন্টার বা আপনি কিবোর্ডে এন্টার দিলে আপনার কপি কমান্ডটা ফিনিশ হবে। এভাবে আপনি মুভ এবং কপি কমান্ড আপনি দুটাই করতে পারবেন। এবার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখেন। এখানে একটা সিভিল ড্রয়িং আছে। এখানে ড্রয়িংটায় 1 ইউনিট ইকুয়াল টু 1 ফুট এই হিসেবে ড্রয়িংটা করা হয়েছে। এটা একটা রেস্টুরেন্টের। তো এখানে দেখেন এখানে একটা টেবিল ব্লক তৈরি করা হয়েছে। এই টেবিলের ব্লকটাকে আমি এখানে 4টা যে সার্কেল দেখতে পাচ্ছেন এগুলো টার্গেট পয়েন্ট, এই 4টা জায়গায় আমি টেবিলটাকে সেট করব। তো এটা করতে গেলে আমি প্রথমে মুভ কমান্ডের মাধ্যমে টেবিলটাকে আমি ফার্স্ট টার্গেট পয়েন্টে আমি নিয়ে আসবো এবং নিয়ে আসার পরে আমি অন্য পয়েন্টগুলোতে এই টেবিলটাকে আমি কপি করব। এই টেবিলটার সেন্টার পয়েন্টটা এটার সাথে ঠিকমতো ক্লিকটা না পড়ার জন্য এটা সরে গিয়েছে, বাট আপনি করার সময় টার্গেট পয়েন্টের সেন্টার ধরে করলে এটা ঠিক হয়ে যাবে। এরপরে দেখেন যে আপনি কয়েকবার আপনাকে আমি দেখালাম মুভ এবং কপি, যেটা আপনাদেরকে দেখিয়েছি যে আপনি একটা অবজেক্টের যখন সিলেক্ট করবেন অবজেক্টের ভিতরের যে কোনো একটা পয়েন্ট থেকে আপনি মুভ এবং কপি করতে পারছেন। তো সেটা না করলেও চলবে। আমি কি বোঝাতে চাচ্ছি দেখেন, আমি কপি কমান্ডে যে আমি এই গাড়িটা আমি সিলেক্ট করলাম, করে আমি রাইট বাটন ক্লিক করলাম। করার পরে আমার এই যে
অবজেক্ট যেটা অবজেক্টের ভিতরে আমি সিলেক্ট না করে অবজেক্টের বাইরে আমি কোনো একটা পয়েন্ট যদি নিয়ে আমি এই পয়েন্টে এইভাবে আমি যদি সিলেক্ট করি, তাহলে দেখেন আপনার এভাবে আপনি কপি দিতে পারবেন। এবং এভাবে কপি দিলেও এটা এক্স্যাক্টলি সেম, যেহেতু এই স্লটগুলা, সেহেতু আপনার এখানে মানে সবগুলো ইকুয়ালি হবে। তো এভাবে আপনি অবজেক্টের বাইরে আপনি সিলেক্ট করার মাধ্যমেও আপনি মুভ এবং কপি এই দুটোই আপনি ইউজ করতে পারবেন। রোটেটিং টুল এটা অটোক্যাডের আরেকটা খুব ফান্ডামেন্টাল এবং বেসিক একটা টুল। এটা আপনি পাবেন উপরে এখানে যে রোটেটিং একটা অপশন সিম্বল দেখতে পাচ্ছেন, এই সিম্বলটা হলো রোটেটিং এর সেই টুলটা। তো এটা ইউজ করতে গেলে প্রথমে আমি এটাকে এনেবল করার পরে এখন আমি যেই অবজেক্টটা আমি রোটেট করাতে চাই সেই অবজেক্ট পুরোটা আমাকে সিলেক্ট করতে হবে। এই ক্ষেত্রে আমি এই অবজেক্টটা আমি সিলেক্ট করে এন্টার দিতে পারেন অথবা রাইট ক্লিক করতে পারেন। করার পরে আমাকে বেস পয়েন্ট সিলেক্ট করতে হবে, যেটাকে বেস করে সে এটা রোটেট হবে। আমি বাম দিকের এই পয়েন্টটা আমি নিলাম। নেওয়ার পরে এবার আমাকে যেটা করতে হবে, রোটেটিং অ্যাঙ্গেল দিয়ে দিতে হবে। সাপোজ আমি এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল দিলাম। 45 দেওয়ার পরে দেখেন এখানে অটোক্যাড যেটা করলো সেটা হলো এন্টি ক্লকওয়াইজ গেল। তার মানে হলো আপনি যদি পজিটিভ অ্যাঙ্গেল দেন সেই ক্ষেত্রে অটোক্যাডের ভিতরে এটা এন্টি ক্লকওয়াইজ ঘুরবে, আর আপনি যদি নেগেটিভ অ্যাঙ্গেল দেন তাহলে এটা এন্টি ক্লকওয়াইজ ঘুরবে, ক্লকওয়াইজ ঘুরবে। এখন আমি যদি এটা -65 দিই তাহলে দেখেন এটা ক্লকওয়াইজ ঘুরলো। তো এটা হলো অটোক্যাডের ভিতরে এভাবেই আছে, আপনাকে পজিটিভ দিলে অ্যান্টি ক্লকওয়াইজ, নেগেটিভ মান দিলে এটা ক্লকওয়াইজ ঘুরবে। এরপরে রোটেটিং এর ভিতরে এখানে আরেকটা দেখেন, যখন রোটেটিং অপশনটা আপনি সিলেক্ট করবেন তখন কপি অথবা রেফারেন্স এই দুইটা সাব অপশন আছে। আমি এখন এই দুইটা সাব অপশনের মাধ্যমে কাজ করব। প্রথমে এটা সিলেক্ট করার পর আমি রাইট বাটন ক্লিক করলে আমি রাইট বাটন ক্লিক করলে দেখেন দুইটা অপশন, সাব অপশন আছে, একটা হলো কপি আর একটা রেফারেন্স। আমি যদি কপিতে দেই তাহলে দেওয়ার পরে আমি যদি 50 ডিগ্রি দেওয়ার পরে ওকে দিই তাহলে দেখেন ওইটা কপি হয়ে উপরে চলে গেল। এভাবে আপনি রোটেটিং এর ভেতরে যেই সাব অপশন আছে কপি, সেটা আপনি এভাবে ইউজ করতে পারেন। এখন আমি আপনাদেরকে একটা রিয়েল এক্সাম্পল দেখাচ্ছি। এখানে দেখেন, এখানে যে চেয়ারটা দেখতে পাচ্ছেন এটা একটা ওয়ার্ক স্টেশন। এখানে এই চেয়ারটাকে আমি রোটেট করাবো। চেয়ারটাকে আমি রোটেট করানোর পরে এখন আমি এই একটা ওয়ার্ক স্টেশন থেকে আমি কিভাবে খুব সহজে রোটেটিং টুলের মাধ্যমে 4টা ওয়ার্ক স্টেশন বানাই সেটা দেখেন। আমি এই পুরা ওয়ার্ক স্টেশনটাকে ধরে আমি রোটেট করবো, এই জন্য আমি সবগুলো আইটেম একসাথে আমি সিলেক্ট করলাম। এবার বেস পয়েন্ট আমি সিলেক্ট করার পরে কপি দিয়ে এখানে 90 অ্যাঙ্গেল, দেখেন এটা কত সহজে কপি হয়ে গেল, দুইটা হয়ে গেল। এরপরে আমি আবার যদি এই দুইটা থেকে আরো দুইটা আমি করতে চাই সেই ক্ষেত্রে আমাকে 180 ডিগ্রি দিলে এটা হয়ে যাবে, কিন্তু আমি এখানে কপি দিইনি যার কারণে এটা কপি হয়নি। এভাবে আপনি খুব ফাস্টার ওয়েতে আপনার রিয়েল প্রজেক্টগুলোতে আপনি এভাবে রোটেটিং টুলটা কাজ করে সহজেই আপনি খুব দ্রুত কাজ আপনি করে ফেলতে পারবেন। অটোক্যাডের মধ্যে ট্রিম এবং এক্সটেন্ড কমান্ড এই দুইটাই একই ওয়ার্কফ্লোতে এখানে কাজ করে। দুইটার ফাংশন সেম, একটাকে জাস্ট কেটে ছোট করা হয় আর একটা এক্সটেন্ড করা হয় আমি যদি কোনো লাইন মডিফাই করতে চাই। ট্রিম কমান্ড এবং এক্সটেন্ড কমান্ড এই দুইটা আপনারা পাবেন এই মডিফাই প্যানেলের ভিতরে। এখানেই ড্রপ ডাউনে গেলে একটা ট্রিম একটা এক্সটেন্ড পাবেন। এই দুইটার ফুললি আপনি কিভাবে ইউজ করতে পারবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো এই টিউটোরিয়ালে। প্রথমে আমি ট্রিম টুলটা এনেবল করার পরে আমি যদি ভিতরের যেই লাইনগুলো দেখতে পাচ্ছেন এইগুলো যদি আমি
ক্লিন করতে চাই সেই ক্ষেত্রে আমাকে এগুলো ট্রিম করতে হবে। ট্রিম করতে গেলে প্রথম কন্ডিশন হলো ট্রিমটা সিলেক্ট করার পরে আমাকে প্রথমে একটা কাটিং এজ দিতে হবে, মানে বাউন্ডারি এজ যেটা বরাবর এটা ট্রিম হবে। সেক্ষেত্রে আমি কাটিং এজ আমি এটা দিলাম, দেওয়ার পরে রাইট বাটন ক্লিক করার পর এবার আমি যেই এজগুলা এখান থেকে রিমুভ করতে চাই সেই এজগুলা সিলেক্ট করব। সিলেক্ট করলে দেখেন যে কিভাবে এটা ট্রিম হয়ে গেল। এখানে এটা রেডিয়াস 15 আছে, আমি সেই ক্ষেত্রে এটা যদি আমি 10 দিই, 10 দিলে দেখেন যে এটা ছোট হয়ে গেছে, কিন্তু এটার সাথে এগুলো এক্সটেন্ড হয়নি। সেক্ষেত্রে আমি ট্রিমের ভিতরে এখানে যে এক্সটেন্ড যে কমান্ডটা আছে, এক্সটেন্ডটা এনেবল করার পরে প্রথমে আমি কাটিং এজ যেটা বলা হচ্ছে সেটা আমি সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে আমি এই লাইনগুলো সিলেক্ট করলে এগুলা এই কাটিং এজ বরাবর এটা এক্সটেন্ড হয়ে যাবে। এরপরে এটাতে দেখবেন যে ট্রিম এবং এক্সটেন্ড দুইটা একসাথে আপনি কিভাবে ইউজ করবেন। দুইটা একসাথে ইউজ করতে গেলে আমি প্রথমে ট্রিমটা সিলেক্ট করলাম, করার পরে আমি কাটিং এজ নিব দুইটা নেওয়ার পরে রাইট বাটন ক্লিক করলাম। এখন এটা ট্রিম কমান্ডের ভিতরে আছে। আমি বাম দিকের যেই এক্সট্রা লাইনগুলো দেখতে পাচ্ছেন এইগুলা এবং ডান দিকে এগুলো আমি সব কেটে বাদ দিয়ে দিলাম। দেওয়ার পরে এই অবস্থায় আমি এক্সটেন্ড কমান্ডে না ঢুকে আমি জাস্ট এই অবস্থায় আমি শিফট ক্লিক করব। শিফট প্রেস করে হোল্ড করে ধরে রেখে আমি যদি এই লাইনগুলোর ভিতরে আমি ক্লিক করি তাহলে দেখেন এটা কিন্তু এক্সটেন্ড কমান্ডের ভিতরে চলে গিয়েছে। তার মানে আপনি জাস্ট শিফট দিয়ে আপনি একটা থেকে আরেকটা আপনি যেতে পারছেন। মানে আপনি যদি এক্সটেন্ডে থাকেন সেক্ষেত্রে আপনি শিফট দিলে আপনি ট্রিমে চলে যাবেন। এবার একটা রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছি। এখানে বাম দিকে যেটা দেখতে পাচ্ছেন, ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন উপরের এই জায়গাটা, এটা আমি বাম দিকে তৈরি করব এবং এটার জন্য আমি ট্রিম এবং এক্সটেন্ড যেটা এই দুটো আমি ইউজ করব। এখানে রেডিয়াস আছে 39, ডায়ামিটার আছে 39, সেক্ষেত্রে রেডিয়াস হবে 19.5। ভিতরে এটা হলো 1.5, যেহেতু সেই ক্ষেত্রে আমাকে এটা নিতে হবে 18 রেডিয়াস। এখন দেখেন আমি এটা ট্রিমের মাধ্যমে কত সহজে এটা আমি করে ফেলবো। আমার ফার্স্ট ট্রিম কমপ্লিট। এরপরে নেক্সট ট্রিমটা এটাকে আমি কাটিং এজ নিচ্ছি, নিয়ে দুই সাইডে নিয়ে এই যে দুই সাইডের যে দুইটুকু এক্সট্রা লাইন আছে এটুকু আমি ডিলিট করে দিলাম। দেওয়ার পরে এবার আমাকে নেক্সট উপরে যে লাইনগুলো দেখতে পাচ্ছেন ভিতরের, এখান থেকে আমি বের না হয় জাস্ট শিফট ক্লিক করে ধরে আমি এই যে চারটা লাইন আমি একসাথে সিলেক্ট করে দিব। দিলে এগুলো উপরের এই কাটিং এজ পর্যন্ত চলে যাবে। এই অবস্থায় আমি ট্রিম থেকে বের হয়ে গেলাম। এবার আমি আবার ট্রিমে ক্লিক করার পরে আমাকে কাটিং এজ সিলেক্ট করতে হবে, কিন্তু আমি এবার কোনো কাটিং এজ সিলেক্ট করব না। আমি যদি কাটিং এজ সিলেক্ট না করে আমি রাইট বাটন ক্লিক করি তাহলে প্রত্যেকটা এজই এখানে কাটিং এজ হিসেবে কাউন্ট হয়। এটা অলরেডি সবগুলো এজ এখন কাটিং এজ হিসেবে আছে। এই জন্য আমি এখন এই ছোট যে গ্যাপগুলা আমার দিতে হবে এগুলো সবগুলো আমি এইভাবে আমি রিমুভ করে দিতে পারবো। মানে এটার জন্য আমাকে কোনো কাটিং এজ সিলেক্ট করতে হবে না। এভাবে আপনি খুব ফাস্টার ওয়েতে আপনি ট্রিম এবং এক্সটেন্ড শিফটের মাধ্যমে ইউজ করে আপনি খুব সহজেই বিভিন্ন শেপ আপনি তৈরি করে ফেলতে পারবেন। কপি করার আরেকটা ওয়ে এই টিউটোরিয়ালে আপনারা শিখবেন। তবে এখানে যেটা করা হবে সেটা হলো যে প্যারালাল একটা ডিস্টেন্সে আপনি কিভাবে কপি করবেন সেটা, এবং এটা আপনি করতে পারবেন অফসেট টুল দিয়ে। অফসেট টুলটা পাবেন উপরে এই মডিফাই প্যানেলের ভিতরে এখানে। তো আমি অফসেট যে অপশনটা এটা আমি এনেবল করার পরে এখানে দেখেন এখানে এসে আমাকে অফসেট ডিস্টেন্সটা চাচ্ছে। আমাকে দিতে হবে যে অ্যাকচুয়ালি আমি কত ডিস্টেন্সে এটা অফসেট করতে চাই। যদি আমি এখানে 1 ইউনিট দূরে যদি আমি দিতে চাই সেক্ষেত্রে আমি ডিস্টেন্সটা দেওয়ার পরে যেই অবজেক্টটা আমি অফসেট করতে চাই সেটা আমাকে সিলেক্ট করতে হবে।
সিলেক্ট করার পরে আমি যেই সাইডে অফসেট করতে চাই জাস্ট সেই সাইডে ক্লিক করলে এটা অফসেট হয়ে যাবে। এবং আমি অলরেডি অফসেটের টুলটা এনেবল হয়ে আছে, কারণ আমি যদি আর কোনো অফসেট করতে চাই সেটা আমি এটার মাধ্যমে করতে পারবো। এবং এখানে আমি আগে লাস্ট যেই ডিস্টেন্সটা দিয়েছিলাম 1, সেটা আমাকে আর দিতে হবে না, ওইটা লাস্ট ওই 1টা সেভ হয়ে আছে। আমি যদি আবার নতুন করে দিতে চাই আমাকে আবার নতুন করে ইনপুট দিতে হবে। সেক্ষেত্রে আমি বাম দিকে ক্লিক করলে আবার এখানে অফসেট হয়ে যাবে। এখন আমি যে সার্কেলটা দেখতে পাচ্ছেন, এই সার্কেলটার ভিতরে আমি অফসেট করব। .2 দিলাম, দেওয়ার পরে সার্কেলটা সিলেক্ট করে আমি জাস্ট ভিতরে ক্লিক করলে সার্কেলের ভিতরে এটা অফসেট হয়ে গেল। এখানে দেখেন উপরে ডান কোণায় এখানে একটা সার্কেল তৈরি করা হয়েছে। এই সার্কেলটা আমি নিচে বাম কোণায় আমি এটা তৈরি করব। আপনি অফসেটের মাধ্যমে কত দ্রুত এটা করতে পারেন দেখেন। এটা ডিস্টেন্স আছে 0.75 দূরে আমি এখানে একটা আর এখানে একটা দিলে আমি যে সার্কেল যেটা আছে সেটার সেন্টারটা আমি পেয়ে গেলাম। এবার আমি সার্কেলটা ড্র করব। সার্কেল সিলেক্ট করার পরে শিফট রাইট ক্লিক দিলে আমি এই প্যানেলটা পাবো। এখানে ইন্টারসেকশন যেটা আছে, ইন্টারসেকশনে যে এখন আমি এটার ডায়া 0.6 তার মানে রেডিয়াস দেবো 0.3 দিলে আমার এখানে এই সার্কেলটা তৈরি হয়ে গেল। এবার একটা রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন, এখানে আপনি যদি এই পুরা এটা তৈরি করতে চান সেক্ষেত্রে আপনি অফসেট ইউজ করার মাধ্যমে কত দ্রুত আপনি এটা তৈরি করতে পারবেন সেটা দেখেন। প্রথমে আমি এখানে 2টা রেফারেন্স লাইন নিব। আমি অর্থ মোড অন করে নিচ্ছি। অর্থ মোড অন করার জন্য F8 ক্লিক করতে হবে। আমি এই 2টা লাইনকে সেন্টার লাইন করে ফেলছি। এবার আমি এটাকে অফসেট করব। তো অফসেট করতে গেলে এখানে দেখেন যে এই সেন্টার থেকে উপরের যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা হলো 1.5। এখানে রেডিয়াস থেকে আমরা দেখতে পাচ্ছি। আমি এই যে এই দুইটা আমি অফসেট করে ফেললাম। এরপরে ডান দিকে যে সেন্টারটা আছে, আরেকটা যে সার্কেল আছে, এই সার্কেলের সেন্টার পেতে গেলে আমাকে 7 অফসেট করতে হবে। এবার আমি 2টা সার্কেল তৈরি করব। একটা হলো 0.3 রেডিয়াস, 0.3 না, এটা হচ্ছে 0.6 রেডিয়াস। আর একটা আছে 1.5 রেডিয়াস। এখন আমি কপি কমান্ডের মাধ্যমে আমি এই দুটাকে জাস্ট কপি করে ফেলবো। এবার আমি ট্রিম যে টুলটা ইউজ করে আমি সাইডের যে লাইন আছে সেই লাইনগুলো আমি কেটে ফেলবো। এই 2টা সার্কেলকে আমি ট্রিম করছি। আমি আবার স্পেস দিয়ে ট্রিম কমান্ডটা আমি এনেবল করলাম। ভিতরের যেই সার্কেলটা আছে সার্কেলটাকে আমি অর্ধেক হাফ করে ফেলবো। আমার ট্রিম মোটামুটি কমপ্লিট। আমি
মাঝখানে যে রেফারেন্স লাইন যে 3টা আছে এই 3টা আমি আসলে ডিলিট করলাম না, কারণ এগুলো সেন্টার লাইন হবে পরে। এবার আমাকে আরেকটু কাজ বাকি। এইখানে যে স্লটটা দেখতে পাচ্ছেন এই স্লটটা আমাকে তৈরি করতে হবে। স্লটটা আমি আবার অফসেটের মাধ্যমে আমি করব। স্লটটা প্রথমে ডিস্টেন্স আছে 2 এবং এর পরের ডিস্টেন্সটা আছে 3। আমি স্লট পেয়ে গিয়েছি এবং এটা ডেপথ আছে 1। এখন আমাকে জাস্ট ট্রিম করতে হবে, ট্রিম করলেই মোটামুটি কমপ্লিট। ট্রিম করার জন্য আমি এই চারটা আমি সিলেক্ট করলাম। দেখুন আমার এটা পুরা কমপ্লিট। মাঝখানে এই 3টা লাইন সেন্টার করে দিলে এটা শেষ। তো এভাবে আপনি অফসেটের মাধ্যমে কত সহজে অ্যাকুরেটলি আপনি এটা করতে পারবেন সেটা আমি আপনাদেরকে আসলে দেখালাম। অটোক্যাডে ইরেজ টুলটা অনেক স্ট্রেট ফরওয়ার্ড। এতক্ষণ আপনারা দেখেছেন যে কোনো কিছু ইরেজ যদি আপনি করতে চান সেক্ষেত্রে জাস্ট ওগুলো সিলেক্ট করে আপনি ডিলিটে ক্লিক করলে এটা ইরেজ হয়ে যাচ্ছে। তো এখানে আপনারা দেখবেন যে আরও কীভাবে আরও ফাস্টার ওয়েতে আপনি একটা ইরেজ আপনি করতে পারবেন। ইরেজ টুলটা আপনি মডিফাই প্যানেলের ভিতরে এখানে আপনি পাবেন। সিম্বল দেখে হয়তো বুঝতে পারছেন। তো আমি এখানে কিছু হোল আমি এখান থেকে ইরেজ করব। আমি প্রথমে ইরেজ আইকনটা আমি সিলেক্ট করার পরে আমি এখানে যেটা যেটা ইরেজ করতে চাই সেটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে জাস্ট এন্টার ক্লিক করলে এটা ইরেজ হয়ে গেল। এটা একটা ওয়েতে আপনি ইরেজ করতে পারেন। আরেকবার অথবা আপনি উইন্ডো সিলেকশনের মাধ্যমে আপনি ইরেজ করতে পারেন। এইভাবে হিট এন্টার, সব ইরেজ হয়ে গেল। আর নর্মালি আমরা যেটা করি সিলেক্ট করার পরে ডিলিট চাপ দিলে ইরেজ হয়। তো ইরেজের মাধ্যমে আপনি এভাবে ইরেজ করতে পারবেন। এখন দেখেন এখানে একটা বুকশেলফ আছে। বুকশেলফের এখানে উপরে এই যে সেকশনগুলো দেখতে পাচ্ছেন এই সেকশনে এখানে গ্লাস ডোর আছে। আমি এই গ্লাস ডোরগুলো আমি ইরেজ করতে চাই। ইরেজ করতে গেলে আমি এইভাবে সিলেক্ট করতে পারি উইন্ডোজ সিলেক্টের মাধ্যমে, অথবা আলাদা আলাদাভাবে আমি সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পর আমি জাস্ট এন্টার চাপলেই সব এখানে সব ইরেজ হয়ে গেল। এরপরে আমি যদি এই পুরা যে বক্স আছে পুরো বক্সের ভিতরে যা আছে সব কিছু ডিলিট করে আমি যদি এইখানে আরও 2টা শেলফ সেম নিচের এরকম আমি আরও 2টা শেলফ উপরে দিতে চাই, সেক্ষেত্রে আমাকে পুরোটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমি জাস্ট হিট এন্টার, এটা ইরেজ হয়ে যাবে। এবং আমি কপি কমান্ডের মাধ্যমে জাস্ট এটা কপি, রাইট বাটন ক্লিক, এরপরে বেস পয়েন্টে নিয়ে আমি এই 2টা আমি কপি করে দিলাম। আন্ডো এবং রিডো কমান্ড এই দুইটাই খুবই ইম্পর্টেন্ট 2টা কমান্ড, কারণ আপনি যদি কোনো মিস্টেক করেন অটোক্যাডের ভিতরে তাহলে আপনি খুব সহজেই এই 2টা কমান্ডের মাধ্যমে আপনি খুব সহজেই রিকভার করতে পারবেন আপনার মিস্টেকটা। এই 2টা কমান্ড আপনি দেখতে পারবেন এখানে। ব্যাকওয়ার্ড যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আন্ডো, আর ফরওয়ার্ড যেটা সেটা হলো রিডো। রিডো এই মুহূর্তে গ্রে হয়ে আছে, কারণ রিভার্স যে রিডোর সামনে আগানোর মতো সেরকম কিছু নাই। আমি এখানে যেটা করব এইখানে এই যে 15 ডিগ্রি যেটা আছে এটাকে আমি 0 ডিগ্রিতে নিয়ে আসবো, মানে এটার সাথে একটা লেভেলে নিয়ে আসতে হবে। সেটা করতে গেলে আমাকে রোটেট কমান্ড ইউজ করতে হবে। আমি রোটেট কমান্ড ইউজ করার মাধ্যমে আমি সহজে এটা আমি আমি পুরো লেভেল করে ফেললাম এটাকে 15 ডিগ্রি করে। এখন আমি আন্ডু কমান্ডে আমি যদি আন্ডু কমান্ডে ক্লিক করি তাহলে দেখেন যে আমি আগের যে পজিশনে ছিল সেখানে আমি চলে গিয়েছি, কারণ আমার যদি কোনো মিস্টেক হয়ে থাকে সেটা আমি রিকভার করে ফেললাম। অথবা আমার সব ঠিক থাকে আমি রিডো দিলে আমি সামনে যেটা করতে চেয়েছিলাম সেখানে আমি করলাম, সামনে আমি ফরওয়ার্ডে আমি গেলাম। এরপরে
এখন আমি এখানে ট্রিম এবং এক্সটেন্ড কমান্ডের মাধ্যমে আমি এটাকে ফুল কমপ্লিট করব। এক্সটেন্ডের জন্য আমি এই এজ এবং এই দুইটা এজকে আমি এক্সটেন্ড করলাম। এরপর আমি ট্রিম করব। ট্রিম করতে গেলে এই এজ আর এই দুইটা এজ আমি সিলেক্ট করার পরে দেখেন যে আমার ট্রিম কমপ্লিট হয়ে গেল। এখন আমার পুরো কাজটা কমপ্লিট। এখন এই অবস্থায় আমি যদি অনেক পিছনে যেতে চাই, সেই ক্ষেত্রে আন্ডোর এখানে দেখেন ড্রপ ডাউন একটা অপশন আছে। আপনি ড্রপ ডাউনে গেলে নিচে দেখেন এখানে অনেক অপশন আছে। তা আপনি কোন পর্যন্ত আপনি অ্যাকচুয়ালি আন্ডো করতে চান, আপনি একবারে ওইখানে আপনি চাইলে আপনি চলে যেতে পারবেন। এখানে অনেক অপশন আছে। আর এখানে আন্ডো এখানে দেখেন নিচে উঠছে আন্ডো 15, আন্ডো 14, আপনি কতগুলা কমান্ড আপনি এটা করছেন সেটা অটোমেটিকলি এখানে আপনার শো করবে। তো এখানে আমি যদি ট্রিম পর্যন্ত এই পর্যন্ত যাই, দেখেন এই পর্যন্ত এটা আন্ডো হয়েছে। আমি যদি আরও পিছনে যেতে চাই রোটেট পর্যন্ত, দেখেন আমি যেখানে ছিলাম সেখানে চলে গিয়েছি। তো এইভাবে আপনি খুব সহজে আন্ডো এবং রিডো করতে পারবেন, এবং গ্রুপ অফ আন্ডো এবং গ্রুপ অফ রিডো আপনি দুইটাই আপনি এখান থেকে আপনি চাইলে আপনি করতে পারবেন, এবং রিডো আপনি চাইলে এখান থেকে আপনি করতে পারবেন। ইফেক্টিভলি কাজ করার জন্য অটোক্যাডে এই উইন্ডো সিলেকশনটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আপনাকে বুঝতে হবে যে কোন উইন্ডো সিলেকশনটা সিলেক্ট করলে আপনার কোনগুলো সিলেক্ট হচ্ছে। তো এটার জন্য আমি ইরেজ কমান্ডটা আমি এনেবল করছি। করার পরে আমার গোল সেটা হলো যে এর ভিতরে যে সার্কেলগুলো আমি একবার আমি ইরেজ করতে চাই। তো সেটা করতে গেলে আমাকে যেটা করতে হবে, লেফট টু রাইট, বাম দিক থেকে আমি যদি ডান দিকে এরকম সিলেক্ট করি, তাহলে এখানে সিলেকশন কালারটা দেখাচ্ছে হলো এখানে ব্লু মানে হলো এই কমপ্লিটলি অবজেক্টগুলা যদি এটার ভিতরে পড়ে তাহলেই সেই অবজেক্টগুলো সিলেক্ট হবে। তার মানে লম্বা যে লাইনগুলা বারগুলা দেখতে পাচ্ছেন ওইগুলা এর ভিতরে পড়ছে না কমপ্লিটলি, তার মানে ওগুলা সিলেক্ট হবে না। দেখেন এখানে শুধু যে সার্কেলগুলো আছে সার্কেলগুলো এখানে সিলেক্ট হয়েছে। তার মানে এখন আমি যদি রাইট বাটন ক্লিক করি সার্কেলগুলো ডিলিট হয়ে গেল। আমি এবার আনডু করলাম। এখন আমি যদি মনে করি যে আমি বারগুলো শুধু ডিলিট করতে চাই, বারগুলো ডিলিট করতে গেলে আমি ইরেজ টুলটা আবার এনেবল করলাম। করার পরে এবার আমি যেটা করব, রাইট টু লেফট, ডান দিক থেকে বাম দিকে আমি যদি আসি, এবং এটা হলো পার্শিয়াল সিলেক্ট বলা, মানে উইন্ডো ক্রস উইন্ডো সিলেকশন বলা হয়। আপনি যদি এইভাবে আপনি ডান দিক থেকে বাম দিকে আসেন, তাহলে পার্শিয়ালিও যদি এই উইন্ডোর ভিতরে কোনো অবজেক্ট ফল করে তাহলে সেগুলো সিলেক্ট হয়ে যাবে। দেখেন এখানে শুধু বারগুলো সবগুলো সিলেক্ট হয়েছে। এবার আমি রাইট বাটন ক্লিক করলে খুব সহজে এগুলো ডিলিট হয়ে গেল। তো এখানে উইন্ডো সিলেকশনের ক্ষেত্রে লেফট টু রাইট, রাইট টু লেফট দুই ধরনের কালার, এটা আপনাকে বুঝতে হবে। লাস্ট টিউটোরিয়ালে দেখেছেন যে কিভাবে উইন্ডো সিলেকশনটা করতে হয়। তো এখন দেখবেন যে কিভাবে আপনি উইন্ডো সিলেকশন যদি আপনি অনেক বেশি করে ফেলেন, কিভাবে এখান থেকে আপনি চাইলে অবজেক্ট রিমুভ করতে পারবেন। এখন এখানে দেখেন যে কিছু মাঝখানে কিছু স্কোয়ার আছে, আমি এই স্কোয়ারগুলো আমি ডিলিট করতে চাই। তো সেই ক্ষেত্রে আমি প্রথমে ইরেজ সিলেক্ট করার পরে আমি যদি সবগুলো সিলেক্ট করার পর আমি যদি এখন মনে করি যে আমি মাঝখানের এইগুলো আমি ডিলিট করতে চাই, সেই ক্ষেত্রে ডিলিট মানে ঠিক ডিলিট না, এগুলো আমি কি আনচেক করতে চাই, সেক্ষেত্রে আমি শিফট চাপ দিয়ে ধরে আমি যদি প্রত্যেকটার উপরে এভাবে সিলেক্ট করতে থাকি তাহলে এগুলো আনচেক হয়ে গেল। এবার আমি রাইট বাটন যদি ক্লিক করি, দেখেন ওইগুলো ডিলিট হয়ে গেছে। আমি এবার আনডু করছি। এখন আমি যদি পুরোটা সিলেক্ট করি, পুরোটা আমি সিলেক্ট করলাম। পুরোটা সিলেক্ট করার পরে আমাকে শুধু সার্কেলগুলো বাদে সার্কেলগুলো সবই আমাকে ডিলিট করতে হবে। তো যদি আমি মনে করি যে সব সার্কেলগুলো ডিলিট করব এবং স্কোয়ারগুলো থাকবে, সেক্ষেত্রে আমি শিফট চাপ দিয়ে ধরে আমি উইন্ডো সিলেক্ট যদি আমি রাইট টু লেফট সেটা ইউজ করি, তাহলে দেখেন যে কিভাবে এগুলো আনসিলেক্ট হয়ে যাচ্ছে। এবার আমি যদি রাইট বাটন ক্লিক করি, তাহলে দেখেন যে এখানে যে সার্কেলগুলো আছে সেই সার্কেলগুলো ইরেজ হয়ে গেছে। তো এটা আপনাকে বুঝতে হবে যে আপনি কিভাবে আপনি
উইন্ডো সিলেকশনটা করছেন, আপনি ডান দিক থেকে বাম দিকে বা বাম দিক থেকে ডান দিকে কোনটা ইউজ করলে আপনার সিলেকশনটা কত দ্রুত কাজ করবে সেটা আপনাকে বুঝতে হবে। কিছু ইউজফুল শর্টকাট আপনারা দেখবেন এই টিউটোরিয়ালে, যেটার মাধ্যমে আপনি খুব সহজেই আপনি কিছু সিলেকশন আপনি করার মাধ্যমে আপনি দ্রুত যেন আপনি কাজ করতে পারেন, সেটা আপনারা এখান থেকে দেখবেন। এখানে প্রথমে দেখেন যে আমি এটা একটা সিভিল ড্রয়িং, এটার প্রতি 1 ইউনিট ইকুয়াল টু 1 ফুট। তো প্রথমে আমি যেটা এখানে করব সেটা হলো যে এখানে সাইডে যে গোল গোল সার্কেলগুলো দেখতে পাচ্ছেন, এগুলা হলো ট্রি। এই ট্রিগুলো আমি এখান থেকে সব রিমুভ যদি করে দিতে চাই, সেক্ষেত্রে একটু ডিফিকাল্ট এগুলা সিলেক্ট করা। সেক্ষেত্রে আমি এখানে কিছু শর্টকাট আছে, কিবোর্ড শর্টকাট, সেগুলো ইউজ করব। আমি প্রথমে ইরেজ টুলটা এনেবল করলাম। এনেবল করার পরে আমি এফ দিয়ে এন্টার দিয়ে এফ দিয়ে আসলে বোঝানো হয় ফেন্স। আমি এফ দিয়ে সিলেক্ট করার পরে এবার আমি একটা লাইন ড্র করব, যে লাইনগুলা এই যে সার্কেলগুলো আছে সার্কেলের ভিতর দিয়ে যাবে, এবং সবগুলোর ভিতর দিয়ে যাওয়ার পরে আমি রাইট বাটন ক্লিক করে এন্টার সিলেক্ট করলাম। করার পরে দেখেন যে শুধু এখানে যে ট্রিগুলো আছে এগুলো সিলেক্ট হয়েছে। আমি রাইট বাটন ক্লিক করলে এগুলো ডিলিট হয়ে গেল। আমি এটাকে আবার আনডু করছি। এভাবে আপনি ফেন্সের মাধ্যমে আপনি এটা সিলেক্ট করতে পারেন। আরেকটা আমি এখানে মডিফিকেশন করছি, সেটা হলো যে এখানে যে হাউসটা আপনারা দেখতে পাচ্ছেন, এই হাউসটা আমি আরো দূরে নিব। এখানে আমি এখানে এটাকে যদি 50 দেই, এই হাউসটাকে আমি এখান থেকে 50 ফুট দূরে আমি নিব, সেই জন্য আমি অফসেটটা আমি তৈরি করলাম এখানে। এখন আমাকে যেটা করতে হবে, হাউসটাকে সিলেক্ট করতে হবে। হাউসটাকে আমি ক্রস উইন্ডো বা উইন্ডো সিলেকশনের মাধ্যমে এটা সিলেক্ট করা খুবই ডিফিকাল্ট। সেক্ষেত্রে আমি একটু অন্য একটা শর্টকাট ইউজ করব। আমি এখানে মুভ কমান্ডের ভিতরে যাওয়ার পরে ডব্লিউপি স্ট্যান্ডস ফর উইন্ডোজ পলিগন। এই উইন্ডোজ পলিগনে আমি দেওয়ার পরে, ওরা ডব্লিউপি দেওয়ার পরে এখানে আমি এন্টার দিয়েছি। এন্টার দেওয়ার পরে আমি একটা বক্স তৈরি করব, যেটা এই হাউজের চারপাশ দিয়ে যাবে। আমার যখন হয়ে যাবে আমি রাইট বাটন ক্লিক করে এন্টার দিব। দিলে দেখেন যে এখানে পুরা হাউসটা সিলেক্ট হয়েছে, তবে একটু বেশি সিলেক্ট হয়ে গেছে, এই লাইনটাও সিলেক্ট হয়েছে। সেক্ষেত্রে আমি শিফট চাপ দিয়ে ধরে এটাতে সিলেক্ট করলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। আমার ফুল হাউসটা এখান থেকে সিলেক্ট হয়ে গেল। এবার আমি এটাকে রাইট বাটন ক্লিক করলে আমার মুভ কমান্ডটা এনেবল হবে। এখান থেকে আমি খুব সহজেই হাউসটাকে পিছনে নিয়ে গেলাম, এবং হাউসটাকে পিছনে নিয়ে যাওয়ার পরে এবার আমাকে এক্সটেন্ড কমান্ড ইউজ করতে হবে, করে এগুলোকে বাড়াতে হবে। আমি এক্সটেন্ড কমান্ড এখানে দিয়ে প্রথমে আমাকে কাটিং এজ যেটা সেটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এগুলো আলাদা আলাদাভাবে আমার সিলেক্ট করার দরকার নেই। আমি আবার ফেন্সের জন্য এফ সিলেক্ট করার পরে আমি এন্টার দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি এইভাবে যদি আমি একটা লাইন টানি, লাইন টানার পর রাইট বাটন ক্লিক করলে দেখেন কি হয়, এগুলো সব এক্সটেন্ড হয়ে গেল। তো এই যে শর্টকাটগুলো, এই শর্টকাটগুলো যদি আপনি জানেন, তাহলে আপনি যে কোনো জিনিসেই আপনার সিলেক্ট করতে অনেক সুবিধা হবে। ফিলেট অপশনটা এটা অনেক ইজি অটোক্যাডে এটা করা। এটা করতে গেলে এটার অপশনটা আপনারা পাবেন মডিফাই প্যানেলের ভিতরে। এখান থেকে পাবেন ফিলেটটা এনেবল করার পরে খুবই স্ট্রেট ফরওয়ার্ড। এটাকে জাস্ট আপনাকে দুইটা লাইন সিলেক্ট করতে হবে, ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইন। সিলেক্ট করার পরে দেখেন এখানে এটা মডিফাই হয়ে গেছে, ফিলেট তৈরি হয়েছে, কিন্তু এখানে অ্যাকচুয়ালি সে কোনো ফিলেট করে নাই। সে যেটা করেছে এই দুটাকে থেকে এক্সট্রা পার্ট যেটুকু সেটুকু সে রিমুভ করে দিয়েছে। তো ফিলেট এখানে অ্যাড হবে। আমি এটাকে আনডু করছি। ফিলেট আমি সিলেক্ট করার পরে এখানে দেখেন নিচে দেখেন কিছু সাব অপশন আছে। এটার ভিতরে রেডিয়াস একটা সাব অপশন আছে। রেডিয়াস আমি রাইট বাটন ক্লিক করলে এখানে রেডিয়াস অপশন আছে। আমি রেডিয়াসের ভিতরে আমি যদি এটা 0.8 দিয়ে আমি যদি
0.8 দিয়ে আমি যদি এন্টার দিই, দেওয়ার পরে এইবার আমি যদি দুইটা সিলেক্ট করি তাহলে দেখেন যে এটা কীভাবে ফিলেট হলো। এরপরে এরপরে আরেকটা জিনিস দেখেন যে এটা কিন্তু ফিলেটের ভিতরে নাই, সেক্ষেত্রে আমি স্পেস বার সিলেক্ট করলে আমি আমার ফিলেটের অপশনের ভিতরে গেলাম। এভাবে আপনি খুব সহজে আপনি একটা ফিলেট তৈরি করতে পারবেন। এরপরে নেক্সট আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দেখাই ফিলেটের। এখানে আপনি ফিলেট সিলেক্ট করার পরে আমি রাইট বাটন ক্লিক করে রেডিয়াসে যে 0.25 নিলাম। নেওয়ার পর আমি প্রথম যে দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে একটা ফিলেট তৈরি হয়েছে, কিন্তু আমাকে আবার স্পেস বার দিয়ে ব্যাকে যেতে হবে, মানে ফিলেট অপশনটা এনেবল করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি আরেকটা কাজ করতে পারি, ফিলেটের ভিতরে আরেকটা সাব অপশন আছে, সেটা হলো পাল্টি। আপনি যদি অনেকগুলো ফিলেট একসাথে করতে চান, রাইট বাটন ক্লিক করে পাল্টি, পাল্টি দেওয়ার পরে দেখেন এই ফিলেটের যে অপশন, সেই অপশনের ভিতরে আমি অলরেডি এটার ভিতরে আমি আছি। তার মানে আমি যতগুলা ফিলেট ইচ্ছা আমি একবারে এটা কন্টিনিউয়াসলি আমি করতে পারবো। এরপরে ফিলেটের ভিতরে আরেকটা সাব অপশন, আমি রাইট বাটন ক্লিক করে প্রথমে আমি রেডিয়াস নিচ্ছি 0.2 এবং আবার রাইট বাটন ক্লিক করার পরে দেখেন পলিলাইন। পলিলাইন হলো যে এখানে দেখেন আমি এটা সিলেক্ট করলে এটা অ্যাকচুয়ালি কোনো একটা সিঙ্গেল লাইন না, এটা পলিলাইন। পলিলাইনের ক্ষেত্রে আমি সবগুলা এন্ডেই যদি আমি ফিলেট করতে চাই, সেই ক্ষেত্রে আমি ফিলেট অপশন সিলেক্ট করার পরে প্রথমে রেডিয়াস 0.2, এরপর রাইট বাটন সিলেক্ট করে পলিলাইন সিলেক্ট করার পরে আমি এটা সিলেক্ট করলে দেখেন সব এজগুলা সব দিকে এটা ফিলেট এটা হয়ে গেল। তো এইভাবে আপনি ফিলেটগুলা পুরো সাব অপশন ইউজ করার মাধ্যমে আপনি সব রকমভাবে আপনি ফিলেট করতে পারবেন। চ্যাম্পার কমান্ডটা ফিলেট কমান্ডের মতোই, এটা আপনারা ওই যে ফিলেট কমান্ড যেখানে আছে ওইখানেই পাবেন, নিচেরটাকে চ্যাম্পার কমান্ড এই টুলটা আপনি পাবেন। এটা আমি এনেবল করার পরে চ্যাম্পার কমান্ডে অ্যাকচুয়ালি মেথড আছে দুইটা। আমি যদি সাব অপশনের ভিতরে ক্লিক করি তাহলে এখানে দেখেন দুইটা যে মেথড, একটা ডিস্টেন্স মেথড, একটা অ্যাঙ্গেল মেথড। আমি আপনাদেরকে প্রথমে অ্যাঙ্গেল মেথডটা দেখাচ্ছি। অ্যাঙ্গেল মেথডে গেলে প্রথমে আমাকে লেন্থ ফিক্স করতে হবে। আমি প্রথমে লেন্থ দিলাম 5 এবং অ্যাঙ্গেল দিলাম 45। এটা দিলে যেটা হবে, ফার্স্ট লাইন আমি যেটা সিলেক্ট করব, সাপোজ আমি ফার্স্ট লাইন এটা সিলেক্ট করলাম, আমি যদি এই কোনাকুনি এটা চ্যাম্পার করতে চাই, সেক্ষেত্রে সে সেকেন্ড লাইন আমি যদি এটা সিলেক্ট করি, সেক্ষেত্রে প্রথমে আমি যে 5 দিয়েছি, 5টা এই বাম কোনা থেকে 5 পর্যন্ত যাবে এবং সে অ্যাঙ্গেলটা এখান থেকে 45 ডিগ্রি এইভাবে অ্যাঙ্গেল নেবে। আমি যদি সেকেন্ড লাইনটা সিলেক্ট করি, দেখেন এইভাবে এটা চ্যাম্পার হয়ে গেল। এরপরে আরেক ধরনের চ্যাম্পার আছে, সেটা হলো ডিস্টেন্স মেথড। ডিস্টেন্স মেথডটা হলো দুইটা ডিস্টেন্স আমাকে দিতে হবে। আমি প্রথমটাতে 5 এবং দ্বিতীয়টাতে আমি যদি 2 দেই, তাহলে সে যেটা করবে, প্রথম আমি লাইনটা সিলেক্ট করলে সেইখান থেকে 5 যাবে এবং দ্বিতীয় লাইন এটা সিলেক্ট করলে এখান থেকে সে 2 ইউনিট নিচের দিকে যাবে, যে চ্যাম্পার করবে। দেখেন এভাবে এটা চ্যাম্পার হয়ে গেল। এরপরে আমি ডিস্টেন্স মেথডে 5 এবং ডিস্টেন্স মেথডে 5 এবং 2 দিব, কিন্তু মাল্টিপুল চ্যাম্পার করব, 5 এবং 2। এরপরে রাইট বাটন ক্লিক করে মাল্টিপুল দিলে যেটা হবে, আমি চ্যাম্পার করার পরে স্টিল এটা চ্যাম্পারের ভিতরেই আছে। এইভাবে আপনি মাল্টিপুল চ্যাম্পারও আপনি চাইলে করতে পারবেন। এখানে যে ড্রয়িংটা দেখতে পাচ্ছেন, এখানে যে একটা চেয়ার আছে এবং উপরে গোল, এটা হলো একটা টেবিল। আমি এই টেবিলের চারিদিকে আমি যদি এই আরও কিছু চেয়ার অ্যাড করতে চাই, তাহলে আমাকে রোটেটিং টুলসটা ইউজ করে আমাকে ম্যানুয়ালি একটা একটা করে অ্যাড করতে হবে এবং এটা অনেক টাইম কনজিউমিং। তো এটা আপনি অনেক ফাস্টার ওয়েতে আপনি এটা করতে পারবেন, সেটা হলো অ্যারের মাধ্যমে। অ্যারে এই টুলসটা আপনি পাবেন মডিফাই প্যানেলের ভিতরে, এখানে অ্যারে। আমি এখানে যে অ্যারেটা ইউজ করব সেটা হলো অ্যারে আসলে দুই রকমভাবে করা যাবে, একটা হলো রেক্ট্যাঙ্গুলার অ্যারে আর একটা পোলার অ্যারে। আমি এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হলো পোলার অ্যারে নিয়ে আমি কথা বলবো। পোলার অ্যারের মানে হলো আমি রোটেটিং
কোনো একটা সার্কেলের চারদিকে আপনি কীভাবে একই অবজেক্ট আপনি সহজে অ্যারের মাধ্যমে আপনি অ্যাড করে দিতে পারবেন সেটা নিয়ে আমি কথা বলবো। এখানে আমি পোলার অ্যারেতে যাব, যাওয়ার পর আমাকে যেটা করতে হবে, প্রথমে সিলেক্ট অবজেক্ট, আমি কোন অবজেক্টটা আমি অ্যারে করতে চাই সেটা আমাকে সিলেক্ট করতে হবে। করার পরে রাইট বাটন ক্লিক করলাম, করার পরে কোন সেন্টার পয়েন্টের, যেমন এখানে প্রিভিউতে দেখাচ্ছে যে সেন্টার পয়েন্ট এটা, এরকম কোন সেন্টার পয়েন্টের বরাবর এটা আসলে অ্যারেটা হবে সেই পয়েন্টটা আমি সিলেক্ট করব। আমি সেন্টার পয়েন্ট নিব এটার সেন্টার বরাবর। সেন্টার পয়েন্টটা সিলেক্ট হয়ে যাওয়ার পরে এখন আমাকে কতগুলা এখানে অ্যারে হবে, সরি কতগুলো অবজেক্ট হবে সেটা আমাকে ডিফাইন করে দিতে হবে। আমি এখানে 5 দিলাম। 5 দেওয়ার পরে এখানে রাফ একটা প্রিভিউ এখানে শো করছে যে 5টা অ্যারে দিলে এখানে কেমন দেখাবে এবং এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলের ভিতরে এটা হবে। এখানে 360 বলে এখানে এইভাবে দেখাচ্ছে। আমি যেটা এটা 180 দেই, তাহলে দেখেন 180-র ভিতরে 5টা কীভাবে এখানে বসেছে, কিন্তু আমি এখানে অ্যাকচুয়ালি 360 দিয়ে করব। করার পরে আপনি এখানে প্রিভিউতে দেখবেন, প্রিভিউতে দেখেন যে আপনার এই 5টা চলে এসেছে, কিন্তু নিচে এখানে দেখেন এখানে লেখা যেটা দেখাচ্ছে যে আপনি চাইলে এটা স্কেপ চাপ দিয়ে ডায়ালগে যেতে পারেন, অথবা যদি আপনি এটা অ্যাকসেপ্ট করতে চান তাহলে অ্যারে রাইট ক্লিক করে অ্যাকসেপ্ট করতে পারেন। আমি এখানে স্কেপ দিলে ব্যাকে চলে গেল। আমি এখানে অ্যাকচুয়ালি 6টা দিব। 6টা দেওয়ার পরে যদি প্রিভিউ দিই, দেওয়ার পরে এটা হ্যাঁ এটা ভালো দেখাচ্ছে, সেক্ষেত্রে আমি রাইট ক্লিক করে এটা অ্যাকসেপ্ট দিলাম। দিলে খুব সহজেই আমি রোটেটিং অ্যারের মাধ্যমে আমি এই কপিগুলো আমি করে ফেললাম চেয়ারের। ডান দিকে কিছু আপনারা চেয়ার দেখতে পাচ্ছেন। এই চেয়ারগুলো আসলে তৈরি করা হয়েছে একটা রেক্টেঙ্গুলার যে অ্যারে সিস্টেম আছে সেটার মাধ্যমে। আমি বাম দিকে একটা ব্লক চেয়ার দেখতে পাচ্ছেন। এই চেয়ারটা থেকে আমি রেক্টেঙ্গুলার অ্যারের মাধ্যমে আমি ডান দিকে যে শেপটা দেখতে পাচ্ছেন সেই শেপটা আমি তৈরি করব। রেক্টেঙ্গুলার অ্যারের জন্য অ্যারের ভিতরে এখানে যে রেক্টেঙ্গুলার অ্যারো দেখতে পাচ্ছেন এইটার মাধ্যমে আমি অ্যাকচুয়ালি কাজটা করব। তো এখানে রো নিব হলো, রো এখানে আছে 1টা 2টা 3টা 4টা রো, সো ডিফল্ট ভ্যালু ইজ ওকে। এরপরে কলাম নিব 1টা 2টা 3টা কলাম আছে, কলাম আমি 3টা নিব। আর আমাকে অবজেক্টটা সিলেক্ট করতে হবে কি অবজেক্ট আমি অ্যারে করতে চাই। এখানে আমি চেয়ারটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলাম। এরপরে রোর অফসেট, একটা রো থেকে আরেকটা রোর ডিস্টেন্স কত হবে সেটা, এটা হবে হলো 42 ইঞ্চি, এবং সে দেখেন এটা ফিট এবং ইঞ্চিতে এটা অটোমেটিকলি আমার জন্য কনভার্ট করে দিয়েছে। আর একটা কলাম থেকে আরেকটা কলামের ডিস্টেন্স 36 ইঞ্চি, কলাম অফসেট 36 ইঞ্চি। আমার এখানে পুরা রো অফসেট এবং কলাম অফসেট হয়ে যাওয়ার পরে এবার আমি যদি প্রিভিউতে যাই, যদি আমি দেখি যে হ্যাঁ এটা ওকে আমার জন্য, তাহলে আমি অ্যাকসেপ্ট করার জন্য রাইট বাটন ক্লিক করলে এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। অটোক্যাডের ভিতরে যতগুলো পাওয়ারফুল টুলস আছে তার ভিতরে স্ট্রেস টুলটা খুবই পাওয়ারফুল একটা টুল, যেটা আপনারা পাবেন এখানে মডিফাই প্যানেলের ভিতরে, এখানে স্ট্রেস টুলটা। কিন্তু এটার একটা সমস্যা হলো যে আমি যেটা দেখেছি বেশিরভাগ যারা কাজ করে অটোক্যাডে তারা এটা স্কিপ করে। আসলে এটার অ্যাকচুয়াল যে ফাংশনটা, অ্যাকচুয়াল যে কাজটা, সেই কাজটা বেশিরভাগ মানুষই দেখা যায় জানে না, বা ওইভাবে না জানার কারণে এটা অ্যাপ্লাই করতে পারে না। তো এটার অ্যাকচুয়াল অ্যাপ্লাই যেটা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। স্ট্রেস কমান্ডটা আমি এনেবল করলাম সিলেক্ট করার পরে। আমাকে এখানে নিচে দেখেন যে ক্রসিং উইন্ডো শো করছে, মানে আমাকে স্ট্রেস করতে হলে আমাকে একটা ক্রস উইন্ডো একটা সিলেক্ট করতে হবে। তা আমি যখন সিলেক্ট করব, সিলেক্ট করার পরে দেখেন এখানে সে স্ট্রেচ করবে সেইগুলো যেইগুলার যে পয়েন্টগুলা, যে ভার্টেক্স যেগুলা, সেইগুলা যেই উইন্ডোর ভিতরে পড়বে শুধুমাত্র সেইগুলাই স্ট্রেচ হবে। এটা সিলেক্ট করলাম, করে রাইট বাটন ক্লিক করলাম, করে এখন আমি এই বেস পয়েন্ট যেটা ধরলাম, ধরে এটা যখন আমি টানতেছি তখন দেখেন যে আমি যে ক্রস উইন্ডোটা সিলেক্ট করেছিলাম এটার ভিতরে যেই ভার্টেক্সগুলা বা যেই পয়েন্টগুলা এটার ভিতরে পড়েছে, শুধু সেই পয়েন্টগুলা এখান থেকে মুভ হচ্ছে। এখন আমি এটা 6 ইঞ্চি
মুভ করলাম। 6 ইঞ্চি মুভ করার জন্য দেখেন এটা শেপটা কেমন আসলো। এরপরে আমি আবার স্ট্রেস কমান্ডটা স্পেস বার দিয়ে আমি এনেবল করলাম, করে আমি এইটুকু সিলেক্ট করলাম, করে রাইট বাটন ক্লিক করে আমি আবার এটা একটু ছোট করব। সেক্ষেত্রে আমি এখানে অর্থ মোড, যেটা অর্থ মোডটা আমি অন করে নিচ্ছি অ্যাকুরেসির জন্য। এবার আমি এটা 4 ইঞ্চি দেওয়ার পরে দেখেন এটা একইভাবে এটা সরে গেল। তো এইভাবে আপনি স্ট্রেস টুলটা আপনি ইউজ করতে পারবেন, আপনার ডিজাইন মতো আপনি এটা চেঞ্জ করতে পারবেন। এখন অ্যাকচুয়ালি আমরা এটা কোথায় ইউজ করব সেটার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন, এখানে উপরের যে সেকশন, এই যে পুরা সেকশনটা, এই দুই সাইড শেলফ আমি ডিলিট করে দেব। দিয়ে আমি দুই সাইড না, আমি পুরা শেলফের মাঝখানের যে তিনটা যে কলাম, মাঝখানের ফুল কলামটা আমি ডিলিট করব, করে দুইটা কলাম আমি একসাথে নিয়ে আসব। সেটা আমি কিভাবে নিয়ে আসি সেটা দেখেন। প্রথমে এটা আমি ডিলিট করলাম, ডিলিট করার পরে আমাকে জাস্ট একটা পয়েন্ট কোথায় এটা সেটা জেনে রাখার জন্য আমি সার্কেলটা ড্র করলাম। আমি ইরেজ করে দিয়েছি। দেওয়ার পরে এবার আমি স্ট্রেস টুলটা আমি ইউজ করব। দেখেন আমি কত সহজেই স্ট্রেস টুল ইউজ করার মাধ্যমে আমি এই শেপটাই এই ধরনের একটা শেপে নিয়ে আসলাম। আমি চাইলে আরও আরও মডিফাই করতে পারি। এখানে যদি আমি একটা কলমে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমি আমার পয়েন্টটা ঠিক জেনে রাখার জন্য আমি সার্কেলটা ড্র করেছি। এই পয়েন্টটা নিয়ে আমি যদি এই সেন্টারের পয়েন্টটা দিয়ে দিই, দেখেন একটা কলাম কীভাবে হয়ে গেল। তো এইটাই হলো প্র্যাকটিক্যাল এক্সাম্পল যে আপনি কিভাবে আপনার প্র্যাকটিক্যাল ফিল্ডে আপনি স্ট্রেস টুলটা ইউজ করার মাধ্যমে অনেক কমপ্লেক্স জিনিস আপনি খুব সহজে করতে পারবেন। তো বেশিরভাগ সবাই ইউজ করে না আসলে এটা, মানে নলেজটা, মানে এটা যে কীভাবে কাজে লাগাতে হবে এইটা আসলে বেশিরভাগ মানুষেরই ক্লিয়ার না। তো অবশ্যই এটা আপনি ভালো করে শিখবেন। মিরর কমান্ডের মাধ্যমে আপনি আপনার যে যে কাজটা দুইবার তিনবার করার দরকার সেই কাজটা আপনি খুব সহজেই একবারে আপনি করে ফেলতে পারবেন। এবং মিরর কমাটা নর্মালি আপনাকে ইউজ করতে হয় সিমেট্রি অবজেক্টের ক্ষেত্রে, যে আপনি এক সাইডে তৈরি করেছেন আর এক সাইডে সিমেট্রিক আরেকটা ওই ধরনের শেপে আরেকটা লাগবে, সেটার ক্ষেত্রে আপনি এক ক্লিকেই ফুল কাজটা আপনি করে ফেলতে পারবেন। এখানে দেখেন একটা বাস্কেটবলের কোর্টের অর্ধেক করা আছে, বাকি অর্ধেক বাম দিকে আমাকে করতে হবে। যেটা করার জন্য আমি মিরর টুলটা ইউজ করব, যেটা এক ক্লিকে একেবারে হয়ে যাবে। মিরর টুলটা এখানে মডিফায়ার ভিতরে, মিররের ভিতরে পাবেন। এটা সিলেক্ট করার পরে আমাকে যেটা করতে হবে, প্রথমে আমি যেই অবজেক্টটা আমি মিরর করতে চাই সেই অবজেক্টটা আমাকে সিলেক্ট করতে হবে। আমি এই অবজেক্টটুকু মিরর করতে চাই। এবার আমি রাইট বাটন ক্লিক করলাম। এবার আমাকে ডিফাইন করে দিতে হবে একটা লাইন, যেই লাইনটার অপোজিট দিকে মিররটা হবে। তার মানে আমাকে দুইটা পয়েন্ট সিলেক্ট করতে হবে, আমি এই লাইনটার অপোজিট দিকে আমি দিতে চাই। সো আমি এখানে ফার্স্ট পয়েন্ট এবং সেকেন্ড পয়েন্ট এই দুটো আমি সিলেক্ট করলাম। লাইন সিলেক্ট করার পরে এখানে দেখেন শো করছে ইরেজ সোর্স অবজেক্ট এন। এখানে আমি এন থাকা অবস্থায় এন্টার দিলেও হবে, অথবা রাইট বাটন ক্লিক করে আপনি যদি নো দেন, নো দেওয়ার মানে হলো যে আপনি যেটা অরিজিনাল অবজেক্ট যেটা আপনি সিলেক্ট করেছেন সেটা মানে থেকে যাবে। তো এখন দেখেন যে আপনি কত সহজেই অল্প টাইমের ভিতরে আপনি মিররটা করে ফেললেন। আরেকটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে একটা ল্যাম্প পোস্ট, এটার সাথে একটা লাইট আছে, লাইট বাম দিকে আরেকটা লাইট লাগবে সেম। তো সেই ক্ষেত্রে আমি
এটাকে আমি মিরর করছি। মিরর করার জন্য আমাকে সিলেক্ট করতে হবে। লাইটটা আমি সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক, এরপরে যেইটার লাইন বরাবর মিরর হবে সেই লাইনটা সিলেক্ট করলাম, অবজেক্ট সোর্স অবজেক্ট এন্টার, এবং আমার লাইটের অপোজিটে লাইটটা তৈরি হয়ে গেল। তো এই জন্য আপনারা সিমেট্রিক অবজেক্টের ক্ষেত্রে আপনি মিরর দিয়ে খুব দ্রুত আপনি কাজগুলো করতে পারবেন।